অন্তরালে আগুন। তানিশা সুলতানা। পর্ব ২। মানিকগঞ্জ বিজয় মেলার মাঠ প্রাঙ্গণে বিশাল বড় সমাবেশের আয়োজন করা হয়েছে। শহীদ মিনারের সামনে স্টেজ সাজিয়েছে। বিভিন্ন ধরনের ফুলের গন্ধে মো করে জায়গাটা। মানিকগঞ্জ জেলায় মোট ৭টি উপজেলা রয়েছে এবং প্রতিটা উপজেলায় একজন করে চেয়ারম্যান। সেই ৭ জন চেয়ারম্যান উপস্থিত থাকবেন এই সভায় এবং মানিকগঞ্জ জেলার এমপি শাহাবুদ্দিন সোহেনও থাকবে। সকলের উপস্থিত হওয়ার মূল উদ্দেশ্য শিক্ষামন্ত্রী নায়েব তালুকদার এই সভার আয়োজন করেছে। সামনেই নির্বাচন। নির্বাচনের আগে নিজ জেলার এমপি চেয়ারম্যান এবং জনগণের সঙ্গে একটু আলাপ আলোচনা সেরে নিতে পারলে ভালোই হবে। ইতোমধ্যেই বিজয় মেলার মাঠ প্রাঙ্গণ ভরে উঠেছে সাধারণ জনগণ দ্বারা। চেয়ারম্যান এবং এমপি উপস্থিত হয়েছে। তবে এখন অবধি পৌঁছাতে পারেনি শিক্ষামন্ত্রী নায়েব তালুকদার। রিকশাওয়ালা অটোওয়ালারা বোধহয় আজকে ছুটি নিয়েছে। শিশু পার্কের সামনে রিকশা এবং অটোগুলো দাঁড় করিয়ে রেখে তারা সভায় উপস্থিত হয়েছে। সকলের মুখে মুখে একটাই কথা, গিয়ে এবারের নির্বাচনে নায়েব তালুকদারকে জিতিয়ে দিতে হবে। মন্ত্রী যদি নিজ এলাকার হয় তাহলে আমাদেরই লাভ গো। মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজে অনার্স সেকেন্ড ইয়ারের ইনকোর্স এক্সাম চলছে। গার্ড দিতে হবে সোনিয়াকে। তাছাড়া অনার্স ফাইনাল ইয়ারের এক ব্যাচ পড়ানো হয় ৩টায়। তারাও অপেক্ষায় থাকবে। এত কিছু চিন্তা করে তৈরি হয়ে নে সোনিয়া। নূপুর আজকে কলেজে যায়নি। বাবা বারণ করে গিয়েছে। প্রচুর ভিড় থাকবে মানিকগঞ্জ শহরে। মারামারিও হতে পারে। তাই সোফায় শুয়ে সাইয়ারা মুভি দেখতেছিল সে। রিসেন্টলি হলে বেরিয়েছে মুভিটা। বেশ হাইপে উঠে গিয়েছে ইতোমধ্যেই। সকলের মুখে মুখে সাইয়ারা মুভির প্রশংসা। কি আছে এই মুভিতে? ঠিক এটা জানতেই ২.৫ ঘণ্টা সময় অপচয় করে মুভিখানা দেখা। তবে খারাপ না। সানাম তেরি কসম মুভির মতো অতটা ভালো না হলেও মোটামুটি ভালো। আর এই মুভি এত হাইপ ওঠার কারণ এতে মারামারি নেই। খুবই নীরব এবং রোমান্টিক মুভি, যা এই জেনারেশন এর মানুষ ভর্তি পছন্দ করে। মাকে হিজাব করতে দেখে টিভি খানা বন্ধ করে নূপুর। মায়ের মুখ পানে তাকিয়ে বলে, আম্মু কোথায় যাবে? হিজাব করা শেষ সোনিয়ার। এবার ব্যাগে ফোন ঢোকাতে ঢোকাতে বলে, কলেজে যেতে হবে। ইনকোর্স এক্সাম চলছে তো। নূপুর চট করেই সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ে। আমিও যাব। সোনিয়া ভ্রু কুঁচকে তাকায় নূপুরের মুখ পানে। কেন? মায়ের গম্ভীর কণ্ঠস্বরে একটুখানি ভয় পায় নূপুর। কাচুমাচু হয়েও বলে, গু আব্বু বলল না ভিড় হবে। তোমায় একা ছাড়া যাবে না। তাছাড়া একা একা বাড়িতে কি করব? দাদুও তো ফুপিবাড়ি চলে গেল। কলেজে বসে থাকতে হবে আমার কাছে। তিরিং বিরিং করা যাবে না। ঠিক আছে আম্মু। নূপুর চট করে প্লাজো আর টি-শার্ট পাল্টে 3 পিচ পরে নেয়। একটু আগেই গোসল সেরেছে। চুলগুলো ভেজা, তাছাড়া হিজাব করার সময় নেই। বাধ্য হয়েই হাঁটু অবধি লম্বা চুলগুলো খোলা রেখে বেরিয়ে পড়ে মায়ের সাথে। শিক্ষামন্ত্রীর গাড়ি বিজয় মেলার মাঠ ভাঙ্গনের কাছাকাছি পৌঁছতে হই হুল্লোড় লেগে যায়। ভিড় বাড়তে থাকে তরতর করে। সকলেই জয়ের ধ্বনি আওড়াতে থাকে। যেন মন্ত্রিত্ব লাভ করে ফিরেছেন তিনি। গেইটের সামনে পরপর ৩টে গাড়ি থামে। প্রথম গাড়ি থেকে বের হয় মজনু তালুকদার, রাশেদুল তালুকদার এবং নীরব। তাদের ভিড় ঠেলে স্টেজে নিয়ে যাওয়ার জন্য কিছু বডিগার্ড নিয়ে আসা হয়েছে। পরবর্তী গাড়ি থেকে বের হয় নায়েব তালুকদার এবং নওয়ান রিশাদ মুস্তালিন। বরাবরের মতোই ঠোঁটের ভাঁজে জ্বলন্ত সিগারেট। পরনে কালো রঙের পাঞ্জাবি। হাতা গুটিয়ে কনুই অবধি উঠিয়ে রেখেছে। বড় বড় চুলগুলো ঘাড় ছুঁয়েছে। ফর্সা হাতের কবজিতে ঝুলছে ঘড়ি। আর হাতের এক আঙুলে একখানা আংটি। নওয়ানের পেছনে নায়েব। ২ বাপ বেটা স্টেজ এর দিকে এগোতে থাকে। নওয়ান ভাই জিন্দাবাদ বলে চিৎকার করতে থাকে সকলেই। ওদিকে ফিরেও তাকায় না সে। তার দৃষ্টি ফোনের স্ক্রিনে। মেজাজটা বদ্ধ খিটখিটে হয়ে আছে। স্টেজে সারি সারি চেয়ার সাজানো। আগে থেকেই মজনু তালুকদার, নীরব এবং রাশেদুল বসে আছে। নওয়ান স্টেজে উঠতে নিলে একটা মেয়ে ফুল এগিয়ে দেয়। মূলত এই মেয়েটিকে রাখা হয়েছে মন্ত্রীকে স্বাগতম জানাতে। নওয়ান মেয়েটিকে উপেক্ষা করে নিজ আসনে গিয়ে বসে পড়ে। নায়েব তালুকদার ছেলের ব্যবহারের জন্য মেয়েটাকে সরি বলে এবং নিজে ফুলগুলো নিয়ে নেয়। তারপর গিয়ে নওয়ানের পাশে বসে। স্টেজের সামনে সাধারণ জনগণদের বসার জন্যও চেয়ারের ব্যবস্থা রয়েছে। সামনের সারিতে ৭ জন চেয়ারম্যান বসে আছে।
এমপি মাইকে বক্তৃতা দিচ্ছে। নয়নের নজর পড়ে নাসিরের পানে। দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে ফেলে সে। শালার মতবল সুবিধার ঠেকছে না। শিক্ষামন্ত্রী নায়েব তালুকদারের ভাষণ দেওয়ার সময় আসে। তিনি নিজ স্থান হতে উঠে মাইক্রোফোনের কাছে গিয়ে দাঁড়ায়। প্রথমেই জনগণদের উদ্দেশ্যে সালাম দিয়ে বলতে শুরু করে, ভাইসব, আমি আপনাদের এলাকার মানুষ। আপনাদের সন্তান, আপনাদের ভাই, আপনাদের অভিভাবক। শিক্ষামন্ত্রী হিসেবে দীর্ঘদিন ছাত্রছাত্রীদের জন্য লড়াই করেছি। তাদের সুস্থ ভবিষ্যৎ দেওয়ার চেষ্টা নিজেকে উৎসর্গ করেছি। এখন প্রধানমন্ত্রী হয়ে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করে চাচ্ছি। আশা রাখছি আমার এই সিদ্ধান্ত আপনাদের সহযোগিতা পাব। আপনারা পাশে থাকবেন আমার। বেওথা হতে আন্ধারমানিক যাওয়ার রাস্তা ভাঙা ছিল। অটো গাড়ি চলতে ভীষণ অসুবিধা হতো। সেই রাস্তা ঠিক করে দিয়েছি আমি। ঠিক তেমনভাবেই আমার শহরের সব অসুবিধা দূর করব, কথা দিচ্ছি। নায়েব তালুকদারের ভাষণ শুনে সকলেই হাততালি দেয়। নায়েব আরও বলে, আমি চাচ্ছি আমাদের জেলার সব চেয়ারম্যান পেপে মার্কাকে সমর্থন করুক। অন্য কোনো মার্কার ভোট হবে না। এবারের নির্বাচনে একটা মার্কাই থাকবে। সেটা? সকলেই একসঙ্গে চিল্লিয়ে বলে ওঠে, পেপে। নাসির দাঁড়িয়ে পড়ে। নায়েব তালুকদারের চোখে চোখ রেখে প্রশ্ন করে, একজন প্রধানমন্ত্রী একটা দেশের অভিভাবক। তাকে নিষ্ঠাবান, বিচক্ষণ, দায়িত্বশীল এবং সৎ চরিত্রের অধিকারী হতে হবে। মিস্টার নায়েব তালুকদার, আপনার নামে মানিকগঞ্জ থানায় ২০টা মার্ডার কেসের মামলা এবং অহরহ চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি কি আদৌ প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য? বড়ই স্পষ্ট কণ্ঠস্বর নাসিরের। নেই কেন ভয়, নেই কোনো জড়তা। চারিপাশের জনগণের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যায়। সকলেই নাসিরকে সমর্থন করছে। সত্যিই তো একটা দেশের দায়িত্ব নিতে হলে তাকে অবশ্যই ভালো মানুষ হতে হবে। নায়েব একটু হেসে নাসিরকে বলে, কোনো প্রমাণ আছে আপনার কাছে? বিত্তশালী বা উঁচু পদের মানুষের নামে ছোট ছোট অভিযোগ থাকবেই। ইটস নরমাল। নাসির পুনরায় বলে, প্রমাণ আছে আমার কাছে। জনগণ কিংবা সাংবাদিকরা চাইলে দেখাতে পারি। চটে ওঠে নওয়ান। ফোন খানা পকেটে পুরে ঠোঁটের ভাঁজ হতে সিগারেট ফেলে দেয় এবং ভরা মজলিসে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, ওই শালা বস, তোর জিভ টেনে ছিঁড়ে দিব। তুই যে নির্বাচনের আগে জনগণের থেকে ভোট কিনে নিয়েছিলি তার প্রমাণ আছে আমার কাছে। তোকে চেয়ারম্যান বানানোর পক্ষে কেউ ছিল না। ১৪ গোষ্ঠী গুন্ডা তোরা। এই বল্টু প্রমাণ আন। মুহূর্তেই বল্টু শিবালয় উপজেলার একজনকে ধরে আনে। নাসির বেশ চিনে তাকে। ভোটের সময় সাহায্য করেছিল। লোকটা সর্বসম্মুখে বলে ওঠে, জি, নাসির খান ভোট কিনে নিয়েছিল এবং এলাকার মানুষের ভয় দেখিয়ে ভোটে জিতেছে। আশ্চর্য হয় নাসির। অকপটে কি সুন্দর মিথ্যে বলে দিল। নায়েব পুনরায় বলে, আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, সেটা নাকচ করেছি বলে এভাবে সর্বসম্মুখে অপদস্থ করছেন? ঠিক আছে, প্রস্তাবে রাজি আমি। তবুও দয়া করে বদনাম রটাবেন না। বড্ড কষ্ট করে নিজের পরিচিত এবং সম্মান অর্জন করেছি। নাসির থতমত খেয়ে যায়। তিনি কবে মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে গিয়েছিল? কি বলছে এসব? সাংবাদিকরা মুহূর্তেই নিউজ করে ফেলে। নয়ন ঠোঁট বাঁকায়। নাসির প্রতিবাদের স্বরে বলে, আমার মেয়েকে বিয়ে দিতে চাইব এই বেয়াদবটার। বাকিটা শেষ করার আগেই নয়ন স্টেজ থেকে নেমে আসে। নাসিরের সামনে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, ৯ ঘণ্টার মধ্যে তোর মেয়েকে বিয়ে করব। আর নিউজ ছড়াবো ১০ লাখ টাকার জন্য নিজের মেয়েকে বিক্রি করে দিয়েছিস নওয়ান রিশাদ মুস্তালিন এর কাছে। চুপচাপ বসে পড়। ডোন্ট টক। নাসির মাথা নিচু করে বসে পড়ে। রাগে থরথর করে কাঁপছে হাত পা। সোনিয়াকে ক্লাসরুমে পৌঁছে দিয়ে কলেজের পেছন দিকটায় চলে আসে নূপুর। এখানে বিশাল বড় একটা পুকুর রয়েছে, দেবেন্দ্র কলেজের দুই পাশেই পুকুর। এই পুকুরের ওই পারে মহিলা হোস্টেল। তাছাড়া সান বাঁধানো ঘাটও রয়েছে। নূপুর সেখানে বসে পড়ে। আজকে দেবেন্দ্র কলেজ বড়ই চুপচাপ। গুটি কয়েক স্টুডেন্ট ছাড়া একটা কুকুরেরও দেখা নেই। দোকানপাট সব বন্ধ। সকলেই যে সমাবেশ দেখতে গিয়েছে। নূপুর ব্যাগ থেকে ফোন এবং হেডফোন বের করে। হেডফোন কানে গুজে ইউটিউবে ঢুকে পড়ে। প্রথমেই নওয়ান রিশাদ মুস্তালিন এর একটা ভিডিও সামনে পড়ে। নীল রঙের ড্রিম লাইট জ্বালানো কক্ষে
দেয়ালে মাথা ঠেকিয়ে গিটার বাজাচ্ছে। মুখখানা স্পষ্ট দেখা যাচ্ছে না। ঢালা ঢালা একখানা টি-শার্ট গায়ে। গিটারের সঙ্গে তাল মিলিয়ে গেয়ে উঠছে। তুমি দেখছ তাকে? ভাবছ যাকে? আসলে সে মানুষ নয়। সে বেঁচে আছে পৃথিবীর এক কোণে। সে মৃত মানুষের চিৎকার শুনে। নূপুর মনোযোগ দিয়ে গানখানা শোনে। এবং বিড়বিড় করে বলে ওঠে, লোকটা ভালোই গান গাইতে পারে। গুন্ডামি আর বেয়াদবি বাদ দিলে জীবনে কিছু একটা করতে পারত। হঠাৎ পেছন থেকে অতি পরিচিত বিরক্তিকর একখানা কণ্ঠস্বর ভেসে আসে। মিস ইঁদুর, কাম হেয়ার। নূপুর হেডফোন খুলে পেছনে তাকায়। কালো রঙের বাইকে বসে আছে নয়ন। ঠোঁটের ভাঁজে সিগারেট। কালো পাঞ্জাবি খানা ঘামে ভিজে শরীরের সঙ্গে লেপ্টে আছে। ফর্সা গালেও বিন্দু বিন্দু ঘামের কণা। ভ্রু কুচকায় নূপুর। আশেপাশে তাকিয়ে দেখে আজকে লোকটা একা। কেউ নেই। আশ্চর্য। নূপুরকে এভাবে তাকিয়ে থাকতে দেখে বিরক্ত হয় নয়ন। সিগারেটে টান দিয়ে বলে ওঠে, ওই শালি ডাকছি কানে ঢোকে না? নূপুর চোখ মুখ কুচকে ফোন এবং হেডফোন ব্যাগে ঢুকিয়ে নেয়। তারপর জুতো জোড়া পায়ে গলিয়ে নয়নকে পাশ কাটিয়ে চলে যেতে নেয়। তখনই গাড়ি থেকে নেমে আসে নয়ন। কালো রঙের টি-শার্ট, তার উপরে সাদা শার্ট, ছেঁড়া ছেঁড়া জিন্স আর পায়ে কালো জুতো। চোখে রোদ চশমা আর ঠোঁটের ভাঁজে সিগারেট। লম্বা চুলগুলো এলোমেলো। এই ছেলের ড্রেস আপ একদম আলাদা। ব্যান্ড ছাড়া পোশাক নেই বোধহয় তার। নয়ন রিশাদ মুস্তালিন এর গাড়ি মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে থামতেই অটোরিকশা সহ বাস থেমে যায়। ভিড় বাড়তে থাকে সেখানে। নূপুর ভ্রু কুচকায়। এই বেয়াদব আবার সিন ক্রিয়েট করবে নাকি? নেহাল নূপুরের হাত ধরে নয়নকে উদ্দেশ্য করে বলে, এনি প্রবলেম ভাই? কিছু বলবেন? নয়ন সিগারেট দীর্ঘ টান দিয়ে নাক মুখ দ্বারা ধোয়া ওড়ায়, রোদ চশমা খুলে টি-শার্টে ঝুলিয়ে রাখে। তারপর ডান হাত দ্বারা চাপদাড়িতে হাত বুলাতে বুলাতে জবাব দেয়, নাথিং। তামিম এদের রিকশা ডেকে দে। তামিম নামের ছেলেটা চটজলদি মাথা নাড়িয়ে একখানা রিকশাওয়ালা ধরে আনে। নেহাল নয়নকে ধন্যবাদ জানিয়ে সেই রিকশায় উঠতে নিলে নূপুর বাধা দেয়। তাদের উপেক্ষা করে নেহাল এর হাত ধরে টেনে নিয়ে যায় ভিড় ঠেলে। বল্টু বিরক্ত হয়। এই আফা খালি ভাইরে ইগনোর করে। তামিম বলে, ভাই উনি তো। হাত উঁচু করে তামিমকে থামায় নেওয়ান। হাতের সিগারেট মুখে পুরে বিড়বিড় করে বলে ওঠে, এই শালির এটিটিউডই তাকে আমার কাছে নিয়ে আসবে। যে ছেলেগুলো এতক্ষণ নূপুরকে কথা শোনাচ্ছিল, বাজে মন্তব্য করেছিল, তারা এগিয়ে আসে। ভাই ভাই করতে করতে মুখে ফেনা তুলে ফেলে। নিতিন নামের ছেলেটা এবার অনার্সে ভর্তি হয়েছে। একটু উগ্র টাইপের। সেই মূলত নূপুরকে বাজে কথা বলেছে। নয়ন সবগুলো ছেলের পানে নজর বুলিয়ে শান্ত স্বরে বলে ওঠে, আমার পার্সোনাল ইঁদুরকে বাজে কথা কে বলেছে? সকলের মুখের হাসি গায়েব। নিতিন নামের ছেলেটি থরথর করে কেঁপে ওঠে। কেননা নয়ন রিশাদ মুস্তালিন তার সম্মুখে এসে দাঁড়িয়েছে। ঠোঁটের ভাঁজে সিগারেট, তবে নিত্যদিনের মধ্যে তার চোখ মুখ স্বাভাবিক নয়। অস্বাভাবিক দেখাচ্ছে তাকে। যেন এক্ষুনি এই ছেলেটাকে মাটিতে পুঁতে ফেলবে। নিতিন কোনো কিছু না ভেবে নয়নের পা জড়িয়ে ধরে। হাউমাউ করে কাঁদতে কাঁদতে বলে ওঠে, ভাই মাফ করে দিন। আমি বুঝতে পারিনি আপনি ম্যামকে ভালোবাসেন। আমি তো ভেবেছিলাম। বাকিটা শেষ করার আগেই নয়ন ছেলেটাকে লাথি মারে। ছিটকে ফলের দোকানের সামনে গিয়ে পড়ে ছেলেটা। নয়ন তামিমের পানে তাকায়। ব্যাস, তামিম বুঝে যায় তাকে কি করতে হবে। টিভিতে ব্রেকিং নিউজ দেখাচ্ছে, শিক্ষামন্ত্রী নায়েব তালুকদার একজন সন্ত্রাসী, কালোবাজারি এবং নারী পাচারকারী। মোটামুটি বাংলাদেশের জনগণ ক্ষেপে গেছে। সকলেই নায়েক তালুকদারের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছে। নিউজ থেকে জানা গেল কাল পরশু জনগণ আন্দোলনে নামবে। যতক্ষণ পর্যন্ত নায়েব তালুকদারকে শিক্ষামন্ত্রী থেকে বহিষ্কার করা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই আন্দোলন চলতে থাকবে। প্রধানমন্ত্রী পদে ভোটে দাঁড়ানোর নমিনেশন বাতিল হওয়ার পথে। এবারে নির্বাচনে প্রধানমন্ত্রী পদে নায়েব তালুকদার অংশগ্রহণ করতে পারবেন না। শিবলায় উপজেলা চেয়ারম্যানের একটা ভুলে নায়েব তালুকদারের গোটা ক্যারিয়ার ধ্বংসের পথে। এমন নিউজ দেখে মোটেও বিচলিত হয় না নায়েব তালুকদার। বরং ঠোঁটের কোলে মৃদু হাসি বজায় রেখে মনোযোগ সহকারে নিউজ দেখতে থাকে। নয়ন বাবার পাশে বসে সিগারেট টানছে।
27 বছর জীবনে প্ল্যান করে কখনো কিছু করেনি নওয়ান। মনে হয়েছে করে ফেলেছে। তবে এবার প্ল্যানিং করেছে। গভীর মনোযোগ দিয়ে ভেবে চলেছে 2 দিন যাবৎ। সিগারেটের ধোঁয়া তার মস্তিষ্ককে বশ করতে পারছে না। মনের মধ্যে একটা কথা বারবার নাড়া দিচ্ছে, আমি যেটা করছি ঠিক হচ্ছে তো? হঠাৎ করে নায়েব তালুকদার বলে ওঠে, আব্বু, জীবনে বাঁচতে হলে বাঘের মতো বাঁচো। গোটা দুনিয়াকে হাতের মুঠোও নিয়ে বাঁচো। শাসন এবং শোষণের থেকে বড় শান্তি আর কিছুতেই নেই। তোমার টাকা আছে, পাওয়ার আছে, না ক্ষমতা আছে, ব্যাস গোটা দুনিয়া তোমার পায়ের তলায়। বাবার কথা শুনে নয়ন 2 ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে ফেলে। এই দৃশ্যখানা নায়েব তালুকদারের ভীষণ ভালো লাগে। তার রাজপুত্র যখন 2 ভ্রু আড়াআড়িভাবে কুঁচকায় তখন তাকে অদ্ভুত সুন্দর দেখায়। মাঝে মধ্যে তিনি খুব গর্ববোধ করেন। কারণ তার এমন রাজপুত্রের মতো একটা সন্তান আছে, যার মুখের দিকে তাকালে কলিজা ঠান্ডা হয়ে যায়। হঠাৎ করে প্রচণ্ড জোরে একটা শব্দ হয়। নয়ন তার হাতের কাছে থাকা ফুলদানিটা ছুঁড়ে মেরেছে টিভির পানে। টিভি এবং ফুলদানি দুটোই ভেঙে গুঁড়িয়ে গিয়েছে। নায়েব তালুকদার চমকেছে। আমিনা বেগম নিজ কক্ষ থেকে দৌড়ে বেরিয়ে আসে। স্নেহাও চলে এসেছে। বাকিরা কেউ বাসায় নেই। বিচলিত স্নেহা নওয়ার পাশে দাঁড়িয়ে উদ্গ্রীন্ন স্বরে বলে, আপনি ঠিক আছেন? নয়নের বিরক্তি যেন বেড়ে গেল। স্নেহার গালে জোরে একটা থাপ্পড় বসিয়ে চিৎকার করে বলে, শালি, তোকে মেরে পুঁতে দিব। রাজনীতি করবি? আব্বুকে বুদ্ধি দিস? বলতে বলতে স্নেহার চুলের মুঠি শক্ত করে চেপে ধরে। ব্যথায় গুঙিয়ে ওঠে স্নেহা। আমিনা বেগম ছেলেকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে ওঠে। ওর কোনো দোষ নাই আব্বা, ও কিছু করে নাই। নয়ন বোধহয় একটু শান্ত হল। ছেড়ে দেয় স্নেহার চুল। সিগারেট খানা কোথায় জানি পড়ে গিয়েছে। মাথা নিচু করে হন্যে হয়ে সিগারেট খুঁজে। সোফার কোনায় পড়ে আছে। নিচু হয়ে সিগারেট তুলে ঠোঁটের ভাঁজে গুজে নেয় এবং গম্ভীর স্বরে বলে, বদনাম রটে গেলে সেটাকে ঢাকা যায় না। আমাদের উচিত বদনামকে সত্যি করা। মিডিয়া দেখাচ্ছে না নায়েক তালুকদার নারী পাচারকারী? আমাদের এবার এই ব্যবসাটা শুরু করা উচিত। আর স্নেহা, রাজনীতির বিষয়ে তুই যদি আর একটা কথা বলিস তাহলে তোকে দিয়েই নারী পাচারের বিজনেস শুরু করব। মাইন্ড ইট। কথা শেষ করে বড় বড় পা ফেলে বেরিয়ে যায় নওয়ান। নায়েব নাসিরের বাড়িটা আজকে খুশির আমেজে সেজে উঠেছে। ছেলে, মেয়ে, স্ত্রী এবং বাবা সবাই মিলে একসাথে গল্প করছে। এমন দৃশ্য সচরাচর দেখা যায় না। সোনিয়া বেগম ব্যস্ত থাকেন। নাসির নিজেও কাজে ব্যস্ত থাকে। ছেলে তো বাসায় থাকে না। সব মিলিয়ে তাদের সুন্দর সময় কাটানো হয় না কখনোই। বোধ হয় 5 বছর পরে আজকে এমন একটা দিনের সম্মুখীন হল। সোনিয়া চিন্তিত স্বরে নাসিরকে বলে, ঝামেলায় জড়ানোর কি খুব দরকার ছিল? নাসির নুপুরের মাথায় বিল কাটতে কাটতে জবাব দেয়, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনের সমান অপরাধী। জীবনে বাঁচতে হলে সৎ পথে মাথা উঁচু করে বাঁচো। অন্যায় দেখলেই রুখে দাঁড়াতে হবে। আমি যদি সেদিন মুখ না খুলতাম তাহলে নায়েব তালুকদার প্রধানমন্ত্রী হয়ে যেত। একজন খারাপ মানুষ কি করে একটা দেশে দায়িত্ব নেবে? কিভাবে সে জনগণকে ভালো রাখবে? তার নিজের মনেই তো পবিত্রতা নেই। দেশটা কি করে পবিত্র করবে? নেহাল বলে, বাবা, এটার জন্য ওরা তোমাকে ছেড়ে দেবে না। হ্যাঁ জানি আমি। হয়তো মেরে ফেলবে, নয়তো মিথ্যা কেচে ফাঁসিয়ে দেবে। তবে আমি ভয় পাই না। আমার দেশের মানুষদের জন্য আমি ভালো কাজ করেছি। এর পরিণাম যদি মৃত্যু হয় তাহলে আমি হাসিমুখে মৃত্যুকে গ্রহণ করে নিতে রাজি। নূপুর বলে, কিন্তু বাবা, শেষ পর্যন্ত যদি নায়েব তালুকদার প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে? নূপুরের কথাটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে কলিং বেল বেজে ওঠে। চমকে উঠে সকলেই। এ সময় তো বাড়িতে কারো আসার কথা নয়। আজকে কলেজ বন্ধ, প্রাইভেটে বন্ধ দিয়েছে সোনিয়া। তাহলে কে আসল? নেহাল উঠে পড়ে। দরজার দিকে এগোতে এগোতে বলে, আমি দেখছি কে এসেছে। বলেই দরজা খুলে দেয়। দেখতে পায় নওয়ান রিশাদ মুস্তালিন দাঁড়িয়ে আছে। তার সঙ্গে চেলাপেলাও রয়েছে কিছু। সবথেকে অবাক করা বিষয়, একটা হুজুরকে কাঁধে করে আনা হয়েছে। নেহাল ভ্রু কুঁচকে বলে, আপনারা এখানে? কিছু চাই? নওয়ান দাঁত দিয়ক সিগারেট কামড়ে ধরে একটু হাসে। তারপর নেহাল এর কাঁধ বরাবর ধাক্কা দিয়ে সামনে থেকে সরিয়ে দিয়ে ভেতরে ঢুকে পড়ে।
নাসির সোনিয়া নূপুর দাঁড়িয়ে পড়ে। তাদের কিছু বলার সময় না দিয়ে নওয়ান এর চেলাপেলারা সবাইকে ধরে ফেলে। পরপরই হাত মুখ বেঁধে ফেলে। নূপুর নওয়ানের দিকে এগিয়ে গিয়ে বলে, এই জানোয়ার আমার বাবা মায়ের হাত পা বাঁধছে কেন? ছেড়ে দিতে বলুন ওদের। নওয়ান সোফায় বসে পড়ে আয়েশ করে। নূপুরের পা থেকে মাথা পর্যন্ত নজর বুলিয়ে বলে ওঠে, ওই হুজুর বিয়ে পড়ানো শুরু কর। বিয়ে করব তোকে। নূপুরের পা জোড়া থেমে যায়। ভ্রু কুঁচকে তাকায় নওয়ান এর মুখ পানে। ইতিমধ্যেই নেতা সাহেবের বডিগার্ডরা হাজির হয়েছে। দৌড়ে এসেছে বোধহয় সকলেই। বল্টু হাঁপাতে হাঁপাতে একখানা সিগারেট নওয়ান এর সামনে ধরে। নূপুর ঠোঁট বাঁকিয়ে একটু হাসে। তারপর দুপা এগিয়ে নওয়ান এর মুখোমুখি দাঁড়ায়। সময় নাই। চল কাজী অফিস। এখুনি বিয়ে করব। এই বল্টু ফুল টুল যা লাগে নিয়ে আয়। বল্টুর হাতে থাকা জ্বলন্ত সিগারেটখানা নিজের হাতে নিয়ে নেয়। নূপুর সেটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে জবাব দেয়, বিয়ে? তাও একটা জানোয়ারকে? নিজের থোবরাখানা আয়নায় দেখেছেন? বল্টু সঙ্গে সঙ্গে প্রতিবাদের স্বরে বলে ওঠে, আপা আমার ভাই চাঁদের নাগাল সুন্দর। তার দিকে তাকাইলে খালি দেখবার মন চায়। কিন্তু আমার যে ওনার মুখ দেখলে বমি পায়। ডাস্টবিনের কিট মনে হয়। নওয়ান নিজের হাতখানা এগোয় নূপুরকে ছুবে বলে। নূপুর সেই হাতখানা ধরে জ্বলন্ত সিগারেট হাতের মধ্যে ঠেসে ধরে। বল্টুসহ বাকিরা এগোতে নেয়। নওয়ান হাতের ইশারায় তাদের এগোতে না করে। সাবধান মিস্টার বেয়াদব। আগুনে হাত বাড়াতে নেই। জলে পুড়ে ছাই হয়ে যাবেন। নওয়ান দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে নূপুরের মুখ পানে তাকিয়ে থাকে। নূপুর ছেড়ে দেয় বেয়াদবটার হাত এবং বর্বর পা ফেলে প্রস্থান করে। নূপুর চোখের আড়াল হতেই নিজের হাতের পানে তাকায় নওয়ান। লাল হয়ে গিয়েছে জায়গাটা। বল্টু চট জলদি নিজের শার্টখানা খুলে পুকুর থেকে ভিজিয়ে আনে এবং নওয়ানের ক্ষতস্থানে ভেজা শার্ট চেপে ধরে। ভাই আপারে কিছু কইলেন না কেন? হে আপনারে আঘাত করল। নওয়ান ঠোঁট বাঁকিয়ে হাসে। এই বল্টু সিগারেট দে। বল্টু হাত ছেড়ে তাড়াহুড়ো করে সিগারেট বের করে। নওয়ানের ঠোঁটের ভাঁজে সিগারেট গুজে দিয়ে লাইটারের সাহায্যে আগুন জ্বালিয়ে দেয়। সিগারেটে টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ওড়ায় নওয়ান। শালি সোজা ভাষা বুঝবে না। তামিম ও যে ভাষায় বুঝবে ওরে সেই ভাষাতেই বোঝা। তামিম নামের ছেলেটা মাথা নেড়ে সম্মতি প্রকাশ করে এবং তখনই পকেট থেকে ফোন বের করে কিছু একটা করতে থাকে। নওয়ান বাইকের উপর শুয়ে পড়ে। ঠোঁট ভাজে সিগারেট এখনও রয়েছে। আসমান পানে তাকিয়ে বিড়বিড় করে আওড়ায়, অন্তরালে আগুন জ্বালিয়ে দিয়েছিস বেবি। এবার দেখবি আগুনের তাপ কত ভয়ঙ্কর হয়। মেজাজ বিগড়ে আছে নায়ের তালুকদারের। ভরা সমাবেশে অপমান করা হয়েছে তাকে। 2 টাকার একটা চেয়ারম্যানের এত সাহস হয় কিভাবে? আর কিভাবে বা তার বিরুদ্ধে প্রমাণ জোগাড় করল? তালুকদার মহলের সকলের মুখটা থামথম হয়ে আছে। বর্তমানে রানিং প্রধানমন্ত্রী আলতাফ মুজাম্মেল এই নিউজখানা দেখে ফেলেছেন এবং তিনিও এক বাক্যে বলে উঠছেন কি যার বিরুদ্ধে এত অভিযোগ সে কিভাবে প্রধানমন্ত্রী আসনে বসার স্বপ্ন দেখে? প্রধানমন্ত্রী হওয়ার আগে তার নিজেকে পরিবর্তন করা প্রয়োজন। আমিনা বেগম এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে নায়েব তালুকদারের পাশে। মানুষটা সোফার হাতলে মাথা থেকে চোখ বন্ধ করে আছেন। মজনু তালুকদার তার সামনাসামনি সোফায় বসে আছেন। তিনিও বেশ চিন্তিত। নির্বাচনের আগে এমন একটা নিউজ শত শত ভোট কেটে দিবে। যেখানে 100% জেতার সম্ভাবনা ছিল সেখানে 10% আশাও করতে পারছে না। স্নেহা নিজ কক্ষ থেকে বেরিয়ে আসে। সে নিজেও নিউজখানা দেখেছে। চাচার উদ্দেশ্যে স্নেহা বলে ওঠে, চাচ্চু এই পরিস্থিতির একটাই সমাধান। আপনি কথা বলুন চেয়ারম্যানের সঙ্গে। প্রয়োজনে তাকে ভয় দেখান। আর সাংবাদিকদের সামনে বলতে বাধ্য করুন বিপক্ষ দলে থেকে টাকা নিয়ে সে এমন মিথ্যা বলতে বাধ্য হয়েছে এবং বিপক্ষ দল টাকার পাওয়ারে মিথ্যে কেস সাজিয়েছে। ব্যাস ভোট এবং জনগণ দুটোই আমাদের হাতের মুঠোয় চলে আসবে। নায়েব তালুকদার চোখ খুলে তাকায় স্নেহার মুখ পানে। এতদিন স্নেহাকে সব থেকে বোকা এবং অবুঝ মনে হয়েছে, কিন্তু এই মুহূর্তে মনে হচ্ছে এই তালুকদার বাড়িতে নায়েব তালুকদারের পরে যদি কেউ রাজনীতি বুঝে থাকে সেটা হচ্ছে স্নেহা। মজনু তালুকদার বলে ওঠে, আমার বনু দেখছি বড় হয়ে গিয়েছে, রাজনীতি বুঝতে শিখে গেছে। স্নেহা হাসে। আমিনার হাত থেকে পানির গ্লাস নিয়ে নায়েবে তালুকদারের পাশে গিয়ে বসে।
তার হাতে গ্লাস ধরিয়ে দিয়ে আমিনাকে উদ্দেশ্য করে বলে, মেজো আম্মু যাও খাবার রেডি করো। আমিনা মাথা নাড়িয়ে চলে যায়। নায়েব তালুকদার পানি খেয়ে বলে ওঠে, স্নেহা বেডা, ইউ আর গ্রেট। প্রত্যুত্তরে স্নেহা একটু হাসে। নূপুরের আজকে খুশির শেষ নেই। কেননা তার ভাই নেহাল বাড়ি আসছে ঢাকায় থেকে। পড়ালেখা করার সুবিধার্থে খুব বেশি বাসায় যাতায়াত নিয়ে তার ওই বছরে 2-3 বার আসা হয়। এক্সাম শেষ, টিউশনি থেকে ছুটি নিয়েছে, সব মিলিয়ে বর্তমানে ফ্রি সময় পার করছে। সেজন্যই বাসা থেকে ঘুরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। মানিকগঞ্জ বাস স্ট্যান্ড ভীষণ সাজানো গোছানো এবং পরিষ্কার। খুব বেশি ভিড় বা যানজট লেগে থাকে না। বড় দুখানা রাস্তা, যথেষ্ট গাড়ি চলাচলের জন্য। এখানকার ট্রাফিক পুলিশও বেশ করা। মেইন রোডের বাম পাশে বিশাল বড় পৌর সুপার মার্কেট। তার পাশে বিভিন্ন ফলের দোকান। সে দোকানগুলোর সামনে অটো দাঁড়িয়ে আছে সিরিয়াল দিয়ে বেওথা কিংবা টাউনে যাওয়ার জন্য। অটোওয়ালাদেরও তেমন তাড়াহুড়ো নেই। যাত্রী ভরে গেলে রিল্যাক্স এ চলে যায়। রাস্তার অপর পাশে সদর হাসপাতাল সহ বেশ কিছু হাসপাতাল, ডাক্তারের ফার্মেসি, মিষ্টির দোকানসহ টুকিটাকি আরও কিছু দোকান রয়েছে। বলা বাহুল্য, দুপাশে সকল দোকানের মালিক নায়েব তালুকদার। ৩২ আমলে মজনু তালুকদার এর বাবা এই সমস্ত জমি কিনেছিলেন। কালে কালে এই জমির উপর রাস্তা, হাসপাতাল এবং শপিং মল গড়ে উঠেছে। মাঝে মধ্যে দোকান ভাড়া কিংবা চাঁদাবাজির জন্য একটুখানি ভিড়ভাট্টা দেখা যায় মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে। তবে আজকে রাস্তাঘাট পরিষ্কার, গাড়ি টাড়ির তেমন ভিড়ভাট্টা নেই। নূপুর মেইন রোডের এক কোণে দাঁড়িয়ে আছে। ঢাকা থেকে বাস এসে এখানে এসেই থামবে। ইতোমধ্যে এসে পড়েছে ও বোধ। ওই তো খানিকটা দূরে নীলাচল বাস দেখা যাচ্ছে। নেহাল বলেছিল সে নীলাচলেই আসছে। আজকে সূর্যের তাপমাত্রা একটু বেশি করা। একটানা 4-5 দিন বৃষ্টির পরে রোদের দেখা মিলেছে। সেজন্যই বোধহয় একটু বেশি তাপ দিচ্ছে। নূপুরের ফর্সা মুখশ্রী ঘেমে নেই একাকার। গরমে হাঁসফাঁস লাগছে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে ফেলে। ব্যাগে ছাতা রয়েছে, তবে সেটা বের করতে ইচ্ছে করছে না। ছাতা ফুটিয়ে আবার ধরে রাখতে হবে, সেটা একটা অলসতা। হঠাৎ করে পেছন থেকে কেউ একজন বলে ওঠে, ওই দেখ নয়ন, রিশাদ মুরসালিন এর বেবি গার্ল। নূপুর কপাল কুঁচকে পিছন ফিরে তাকায়। তবে ঠিক কে কথাটা বল ধরতে পারে না। অনেকগুলো ছেলে বসে আছি ওভারব্রিজের উপরে। তাদের জন্য সাধারণ জনগণের যাতায়াত কষ্ট হচ্ছে। নূপুরের ইচ্ছে করে সবগুলো ছেলেকে জুতোপেটা করে সেখান থেকে নামাতে, তবে অনেকদিন পর ভাই আসছে বলে ঝামেলা জড়াল না। সবকিছু মাথা থেকে ঝেড়ে ফেলে সামনে তাকাতে পুনরায় আবারও শুনতে পায়, শুনলাম তোমার বাবা না কি টাকার জন্য তোমাকে নয়নের বেডে পাঠায়। পাবলিক প্লেসে কথাটা একটু বেশি দৃষ্টিকটুর লাগল। নূপুর পিছন দিক ঘুরে সবগুলো ছেলের মুখ পানে নজর বুলায়। বাইকের উপরে বসা ছেলেটা মনে হচ্ছে কথাটা বলল। নূপুরকে এভাবে তাকাতে দেখে ছেলেটা একটু ভয় পাওয়ার স্বরে বলে ওঠে, আমাদের দিকে এভাবে তাকানোর কি আছে? নয়ন ভাই বলেছে তুমি নাকি সেই হট। একদিন আমাদেরও টেস্ট করতে দেবে। কিরে বল তোরা? বাকি ছেলেগুলো মাথা নাড়িয়ে সম্মতি প্রকাশ করে। থরথর করে কেঁপে ওঠে নূপুরের হাত পা। রাগ কন্ট্রোল করা অসম্ভব হয়ে পড়ছে। ইতোমধ্যে বাস থেমে নেমে পড়েছে নিহাল। কাঁধে ব্যাস এবং হাতে মিষ্টির প্যাকেট। নূপুর যে মিষ্টি খেতে প্রচুর ভালোবাসে। নূপুরকে দেখতে পেয়ে এক গাল হেসে দুহাত বাড়িয়ে দেয় নিহাল। নূপুরে কোনো দিকে মনোযোগ না দিয়ে নিহালকে জড়িয়ে ধরে। বুকে মাথা রেখে আহ্লাদি স্বরে বলে, এতদিনে মনে পড়ল আমার কথা? নিহাল নূপুরের মাথায় চুমু খায়। সব সময় মনে পড়ে। দুই ভাইবোন কথা বলতে বলতে এগোতে থাকে পুরো সুপার মার্কেটের দিকে। রাস্তা ক্রস করার সময় হঠাৎ কালো রঙের প্রাইভেট এসে থামে ওদের সামনে। হুজুর এক কোনায় দাঁড়িয়ে কাঁপছে নয়ন রিশাদ মুস্তালিমকে তিনি চিনে। শিক্ষামন্ত্রীর বেপরোয়া বেয়াদব ছেলের কার্যকলাপ সম্পর্কেও ধারণা রয়েছে। এই তো এশার নামাজ শেষ করে বাসায় ফিরছিলেন। বেওথা ব্রিজের সামনে তালুকদার বাড়ির পাশে যে মসজিদ রয়েছে, সেখানে ইমামতি করেন তিনি। তার বাসা কাছাকাছি। ইমাম সাহেবকে 4-5টা ছেলে চেংদোলা করে কাঁধে তুলে নেয়। উনি অনবরত জিজ্ঞেস করতে থাকে, কোথায় নিয়ে যাচ্ছ আমায়? কে তোমরা? কিন্তু যখনই তাকে বেওথা ব্রিজে নিয়ে আসা হয়, দেখতে পায় ব্রিজের উপরে কালো রঙের বাইকের উপর শুয়ে সিগারেট খাচ্ছে নয়ন রিশাদ মুস্তালিম।
মানে সেই তাকে তুলিয়া আনিয়েছে। ইমাম সাহেবের মুখখানা চুপসে যায়। তিনি নিচু স্বরে নওয়ানের উদ্দেশ্যে বলে, বাবা আমাকে বাকিটা শেষ করার আগেই নওয়ান জবাব দেয়, বিয়ে করব। ব্যাস এইটুকুই। তারপর বাইকে বসে মুহূর্তেই হাওয়া হয়ে যায়। আর ছেলেগুলো পেছন পেছন যেতে থাকে ইমাম সাহেবকে কাঁধে নিয়ে। নূপুর নিজের বাবা মাকে মুক্ত করার উদ্দেশ্যে পা বাড়িয়েছিল কিছু মুহূর্ত আগেই। নওয়ান কৌশলে তার কোমর জড়িয়ে ধরে। পরপরই নিজের বেল্ট দ্বারা হাত জোড়া বেঁধে দেয়। কিন্তু মুখ বন্ধ হচ্ছে না। শেষমেশ পকেট থেকে রুমাল বের করে মুখটাও বেঁধে ফেলে। তোকে সুস্থভাবে বিয়ে করতে চাইলাম ইঁদুর। বাট তুই যে বাল সুস্থতা কাকে বলে জানিসই না। যে গরু যেভাবে ঘাস খেয়ে অভ্যস্ত তাকে ঠিক সেভাবেই ঘাস খাওয়ানো উচিত। কি রে বল্টু, ঠিক বললাম? বল্টু নামের ছেলেটা কেবলার মতো দাঁত কেলিয়ে অনবরত মাথায় এবং তোতাপাখির মতো বলতে থাকে, হ ভাই এক্কেরে ঠিক কইছেন। নূপুরের ইচ্ছে করছে বল্টু নামের ছেলেটার দাঁতগুলো ভেঙে গুড়িয়ে দিতে। আর নওয়ান নামক বেয়াদবটাকে খুন করতে। নওয়ানের নজর পড়ে হুজুরের দিকে। এক কোনায় দাঁড়িয়ে কাঁপতে দেখে বিরক্ত হল বোধ হয়। চোখ মুখ কুচকে সিগারেটে টান দিয়ে নাক মুখ দিয়ে ধোঁয়া ওড়াতে ওড়াতে বলে, ওই শালা বিয়ে করা আমায় বালের মতো দাঁড়িয়ে থাকার জন্য এনেছি তোকে? হুজুর কেঁপে ওঠে। কাঁপতে কাঁপতে বসে পড়ে ফ্লোরে। হাতে থাকা খাতাখানা খুলে কলমের মুখা খুলে নেয়। 105 নাম্বার বিয়ে করাবেন উনি। কিন্তু কি লিখবে বুঝতে পারে না। হুজুর কাপা কাপা গলায় বলে, স্যার কি লিখব? না মানে ছেলের নাম মেয়ের নাম তাদের পরিচয় কিছুই তো জানি না। নওয়ানের ঠোঁটের ফাঁকে থাকা সিগারেটখানা শেষ। সেটাই শেষ টান দিয়ে শূন্যে ছুঁড়ে ফেলে। একদম নাসিরের পায়ের কাছে গিয়ে পড়ে। পাশে নামিয়ে রাখা সিগারেটের প্যাকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটের ফাঁকে গুজে নেয়। বল্টু লাইটারের সাহায্যে আগুন জ্বালিয়ে দেয় তখুনি। নওয়ান পায়ের উপর পা তুলে বসে বলে, তামিম দেখতো শালা কি চায়। তামিম নামে ছেলেটা মাথা না দিয়ে হুজুরের পাশে বসে পড়ে। নরম স্বরে জিজ্ঞেস করে, কি কি লাগবে বলুন, আমি এনে দিচ্ছি। হুজুর নওয়ানের দিকে এক পলক তাকিয়ে তামিমকে বলেন, ছেলে এবং মেয়ের স্মার্ট কার্ড, তাদের বাবা মায়ের আইডি কার্ড, এসব কিছু লাগবে। তামিম বাকি ছেলেদের ইশারা করে। তাদের মধ্যে কেউ কেউ ঢুকে পড়ে সোনিয়ার বেডরুমে এবং কিছু নূপুরের বেডরুমে। দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে উদ্ধার করে আনে সোনিয়া এবং নাসিরের ভোটার আইডি কার্ড। নূপুরের জন্ম নিবন্ধন কার্ড পেয়েছে কিন্তু ভোটার আইডি কার্ড পায়নি। তামিম সেগুলো হুজুরের হাতে তুলে দেয় এবং বলে, মেয়ের তো আফেরও হয়নি, তার স্মার্ট কার্ড নেই। ঠিক আছে, এবার ছেলের ভোটার আইডি কার্ডও লাগবে। নওয়ান বাসা থেকে বিয়ের প্রস্তুতি নিয়ে এসেছিল। প্রয়োজনীয় সব বল্টুর কাছে। সে ঝড়ের গতিতে সকল কাগজপত্র নামিয়ে দেয় হুজুরের সামনে। হুজুর তার মতো করে লিখতে থাকে। এক পর্যায়ে জিজ্ঞেস করে, কাবিন কত লিখব? নওয়ান বিরক্ত স্বরে জবাব দেয়, এই বালরে বিয়ে করতে আবার কাবিন লিখতে হবে? বাল ছাল লাগবে না। হুজুর নিচু স্বরে বলে, বাবা অল্প হলেও কাবিন করতে হয়। সবাই করে। নওয়ান দুই ভ্রু আড়াআড়িভাবে কুঁচকে বলে, সবাই যেটা করে আমি সেটা করে না। আমি ডিফারেন্ট। নওয়ান যেটা বলে সেটাই ঠিক, বাকি সব ভুল। বুঝেছেন? হুজুর অনবরত মাথা নাড়ায়। মানে সে বুঝেছে। কোনো কাবিন টাবিনের দরকার নাই। হুজুরের আর কিছু বলার সাহস হয় না। সে চুপচাপ তার কাজ করতে থাকে। এক পর্যায়ে কুবুল বলার সময় আসে। প্রথমে মেয়েকে কুবুল বলতে হবে। হুজুর তার খাতাখানা নিয়ে নূপুরের দিকে এগিয়ে আসে। বলল, এই বিয়েতে আপনার সম্মতি থাকলে কুবুল বলুন। বল্টু আবারও কেবলা মার্কা হাসি দিয়ে বলে, আফার তো মুখ বান্দা, কবুল কইব কেম্বা? নওয়ান নূপুরের পানে তাকায়। চোখ দুটো দিয়েই বোধহয় তাকে ধ্বংস করে দিবে। হুজুর কাবিন না করলে কি হয়? হুজুর জবাব দেয় না। নওয়ান আবার বলে, কাবিন লিখুন, ও আমার থেকে ডিভোর্স চাইলে 50 কোটি টাকা দিবে আমায়। না হলে ওর 2টা কিডনি আর চোখ দিয়ে দিবে। হুজুরের চোখ দুটো বড় বড় হয়ে যায়। তামিম শুকনো ঢোক গিলে বলে, কাবিন না করাই তো ভালো ছিল। হুজুর আমতা আমতা করে বলে, বাবা কাবিন নিয়ে মজা করা যায় না। চটে যায় নওয়ান। হুজুরের কলার টেনে ধরে বলে, ওই শালা আমি তোর বিয়ায় লাগি যে মজা করব?
লেক কাবিন। হুজুর দীর্ঘশ্বাস ফেলে নওয়ান যা যা বলল তাই লিখে। এবার কবুল বলার পালা। এখানেও আপত্তি নওয়ানের। মূলত সে নূপুরের মুখের বাঁধন খুলতে চাচ্ছে না। বকবক করে মাথা খেয়ে নিবে। তাই বলে, কবুল বলল কি না বলল সেটা কে দেখবে? তোর খাতায় সাইন করা, যেটা মিডিয়াকে দেখাতে পারব। হুজুর বিরক্ত হয়ে বলে, সব কিছুর তো একটা নিয়ম আছে। নওয়ান বল্টু তামিম এবং বাকি ছেলেদের মুখ পানে তাকিয়ে বলে, তোরা শুনেছিস ইদুর কবুল বলেছে? তামিম বলে, হ্যাঁ ভাই শুনেছি। ব্যাস হয়ে গেল। এবার ওকে দিয়ে সাইন করাতে হবে তাই না? এবার হুজুর বিরক্ত হয় বলে, স্যার আমাকে মেরে ফেলুন, তবুও এই বিয়ে পড়াতে বলিয়েন না। কাবিন নেই, কবুল বলা যাবে না। তাছাড়া বিয়ে কেমনে হবে? বাপের জন্মে এমন বিয়ে দেখিনি। পাপ হচ্ছে আমার। নওয়ান দাঁতে দাঁত চেপে বলে, মুখ বন্ধ রাখ শালা। নূপুরের দিকে ঘুরে বসে সিগারেট খানা হাতের আঙুলের ফাঁকে নিয়ে বলে, তোর বাপ আমার বাপের ক্যারিয়ার প্রায় ধ্বংস করে দিচ্ছে। এখন সেটা ঠিক করতে তোকে বিয়ে করা ইপটেন্ট। সস্তার থ্রেড দিব না আমি। বাটটা আমাকে বিয়ে করলে বাপ মায়ের মুখটা দেখতে পারবি না। বুঝেছিস? নূপুর শুধু তাকিয়ে থাকে নওয়ানের মুখ পানে। তামিম হাত এবং মুখ খুলে দেয় নূপুরের। নওয়ান ভেবেছিল ইঁদুর এখন চামচিকার মতো লাফালাফি করবে, কান্নাকাটি শুরু করে দিবে। কিন্তু নওয়ানকে অবাক করে দিয়ে বিনা বাক্যে খাতায় সাইন করে দেয় নূপুর। হুজুর সহ বাকি সবাইও বেশ অবাক হয়। কি ভাবছেন মিস্টার বেয়াদব? কেন সাইন করলাম? বলতে বলতে নওয়ানের দিকে একটু এগিয়ে যায় নূপুর। ফর্সা চোয়ালে নিজের নরম তুলতুলে হাতখানা রাখে।